ভূ রাজনীতিতে আমেরিকার নতুন প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বাংলাদেশকে ইরাকের মতো টুকরো করার বৈশ্বিক ডিপ স্টেটের ভয়ঙ্কর এক পরিকল্পনা আমাদের সামনে এসেছে। ব্রিক্স ও অ্যাম্ব্রিজের স্বর্ণ সমর্থিত অর্থনীতির উত্থান রুখতে সেভেন সিস্টার্সে যোগান রাষ্ট্র গঠন এবং 23 জুন তারেক রহমানের ডালিয়ার সফর এবং দক্ষিণ এশিয়াকে পরবর্তী বৈশ্বিক যুদ্ধের মঞ্চ বানানোর নেপথ্য কাহিনী নিয়ে আজকের আমাদের এই উপস্থাপনা। দর্শক, আজ আমরা কোনো সস্তা ঘরোয়া রাজনীতি বা সাধারণ দলকানা কাদা ছোড়াছুড়ি নিয়ে কথা বলবো না। আজ আপনাদের সামনে উন্মোচিত করব বিশ্ব রাজনীতির সেই সর্বোচ্চ স্তরের দাবার চাল, যা সাধারণ মানুষের চোখের আড়ালে পেন্টাগন ডিপ স্টেটের নীতি নির্ধারকরা অবশ্যই চাল চালছেন। আমরা আজ এমন এক মহাজাগতিক ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ষড়যন্ত্রের মানচিত্র আপনাদের সামনে তুলে ধরব, যা আগামী দিনে আমাদের পূর্ব দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতকে এক চিরস্থায়ী ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। একদিকে যখন মার্কিন ফেডারেল রিজার্ভের কাগজ ভিত্তিক এবং ডেরিভেটিভের উপর দাঁড়িয়ে থাকা বাবল বা বুদবুদ অর্থনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিক্স, আরআইসি জোট এবং এমব্রিজ এবং স্বর্ণ সমর্থিত বাস্তব সম্পদ ও কমোডিটি ভিত্তিক এক নতুন নির্ভরযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলছে, ঠিক তখনই মার্কিন ইসরায়েল জায়ানবাদী সিন্ডিকেট বা ডিপ স্টেট তাদের বিশ্বস্ত অস্ত্র, সামাজিক প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং এবং অরাষ্ট্রীয় পক্ষ নন স্টেট অ্যাক্ট করে দক্ষিণ এশিয়াকে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে ভেঙে একটি পৃথক জুডিও খ্রিস্টান রাষ্ট্র এবং বা যোগান রাষ্ট্র গঠনের নীল নকশা চূড়ান্ত করা হয়েছে। একই সাথে আমরা ময়নাতদন্ত করব আগামী 23 জুন চীনের ডালিয়ানে তারেক রহমানের সফরের পর বাংলাদেশে কোন ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের পটভূমি তৈরি করা হচ্ছে এবং কিভাবে এই অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক ঘাঁটি গেড়ে বসতে চায়। আজকের এই প্রতিটি তথ্য এবং উপাত্ত যেগুলো আছে আপনাদের সামনে এবং ম্যাক্রো অ্যানালাইসিস আপনাদের চোখ খুলে দেবে। পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রফেসর আরিফ খানের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণের উপরে আমরা আসলে আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসুন প্রথমে বিশ্ব অর্থনীতি সেই স্নায়ু যুদ্ধের দিকে তাকাই, যা পর্দার আড়ালে পুরো বিশ্বকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে এবং বর্তমান বিশ্বকে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের স্টেবল ক্রিপ্টো এবং কাগজ ভিত্তিক ডেরিভেটিভের মাধ্যমে, কিন্তু বুদ্ধিমান এবং অর্থবিদরা খুব ভালো করেই জানেন এটি আসলে ভিতরের দিকে ফাঁপা একটি বুদবুদ বা বাবল অর্থনীতি, যার পেছনে বাস্তব কোনো সম্পদের ব্যাকআপ নেই। এই বাবলকে ফুটো করে দেওয়ার জন্য ব্রিক্স এবং আরআইসি জোট এখন নিয়ে এসেছে এমব্রিজ প্রজেক্ট। এটি এমন এক ডিজিটাল কারেন্সি প্ল্যাটফর্ম যা স্বর্ণ, বাস্তব কঠিন সম্পদ এবং কমোডিটি যেমন তেল, খাদ্যের উপর ভিত্তি করে একটি বৈধ ও নির্ভরযোগ্য বিকল্প অর্থনীতি গড়ে তুলছে। এই অর্থনীতির বিপ্লবকে সফল করতে হলে ভারতকে একটি অত্যন্ত সাহসী ও দূরদর্শী কূটনীতিক চাল চালতে হবে। ভারতকে রাশিয়া এবং সৌদি আরবকে সম্পূর্ণভাবে নিজেদের পক্ষে ধরে রাখতে হবে। বিশেষ করে সাময়িকভাবে হলেও সৌদি আরবকে পাকিস্তানের প্রভাব বলয় থেকে দূরে রাখতে হবে। এর ফলে নতুন উদ্ভাবনী উৎপাদন লাইনের মাধ্যমে বাজার হবে এবং তার ক্রয় ক্ষমতা বা সক্ষমতা এক অভাবনীয় প্রবৃদ্ধি ঘটবে। এখানে ভারতের আসল পরীক্ষা। ভারত যদি ব্রিক্স এবং আরআইসিতে আরো বেশি অগ্রণী এবং উদ্যোগী ভূমিকা নেয়, তবে এই জোটের উপর চীনের একক আধিপত্য তৈরি হবে। ভারতকে মনে রাখতে হবে, ঠিক যেভাবে G7 দেশগুলো আদর্শগতভাবে অমিল থাকা সত্ত্বেও বৈশ্বিক শোষণের প্রশ্নে সবসময় চরম দায়িত্বশীল এবং ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখে বা ঐক্যবদ্ধ থাকে, ঠিক একইভাবে ব্রিক্স এবং আরআইসি জোটের ভারতকেও নেতৃত্ব নিয়ে চীনকে দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করতে হবে। তা না হলে ডলারের পতন হলে বৈশ্বিক দক্ষিণের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দর্শক, কথাটা আবার খেয়াল করবেন, ডলারের পতন হলেও বৈশ্বিক দক্ষিণের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এবার আসুন মূল ভূ রাজনৈতিক চক্রান্তের ভিতরে প্রবেশ করি। গত 12 বছর ধরে পশ্চিমা এনজিওগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স এর উপর এক নীরব এবং অত্যন্ত নিখুঁত সামাজিক প্রকৌশল বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রভাব বলয় বিস্তার করেছে। ন্যাশনাল এন্ডাউটমেন্ট ফর
ডেমোক্রেসি বা এনইডি এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এবং ইউএসএআইডি এবং জর্জ সোরসের ওপেন সোসাইটির মতো পশ্চিমা ডিপ স্টেটের ফ্রন্ট অর্গানাইজেশনগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করে এই অঞ্চলের জনমিতি বা ডেমোগ্রাফি বদলে দিয়েছে। ফলাফল কি হয়েছে সেটা কি আপনারা জানেন? এই সেভেন সিস্টারের কোনো প্রদেশে খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মের বিস্তার আজ 80% বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে। এমনকি ত্রিপুরার মতো একটি সংবেদনশীল সীমান্তের ভিতরেও একটি এলাকার নামকরণ পর্যন্ত করে দেওয়া হয়েছে জেরুসালেম। এটি কোনো ধর্মীয় উদারতা বা আকস্মিক ঘটনা নয়, এটি হলো বৈশ্বিক ডিপ স্টেটের আমেরিকা ইসরায়েল জায়ান্টবাদী সিন্ডিকেটের একটি দীর্ঘমেয়াদী দূরদর্শী পরিকল্পনা। এই পরিকল্পনার কৌশলগত নাম হলো যোগান রাষ্ট্র বা যোগান স্টেট। পেন্টাগনের নীতি নির্ধারকরা এই যোগান রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোকে নিয়ে একটি সম্পূর্ণ জুডিও খ্রিস্টান বাফার স্টেট বা স্যাটেলাইট রাষ্ট্র গঠন করতে চায়, যা হবে দক্ষিণ এশিয়ার হুবহু আরেকটি ইসরায়েল। ভারত কিন্তু ডিপ স্টেটকে সন্তুষ্ট করার জন্য বা তাদের ভয়ে নিজেদের ভৌগোলিক যে প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। বাজার ভিত্তিক অর্থনীতি বা মার্কেট প্লেস ইকোনমি যেটাকে বলে, এই যুগে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেন সচল রাখতে ভারতকে তার প্রতিবেশী দেশগুলোর সাথে আঞ্চলিক জোট গড়ে তুলতেই হবে। এই আঞ্চলিক জোট ধ্বংস করতে ডিপ স্টেট এখন চারপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করে তুলছে। দর্শক, এই কথাটা আপনারা খেয়াল করবেন। এই অঞ্চলের জোটকে ধ্বংস করতেই, মানে এই যে ভারত সহ মিলে যে একটা জোট, সাপ্লাই চেনের জোট গঠন করতে চায়, সেটাকে ভেঙে ফেলার জন্যই কিন্তু চারপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করে তুলছে। তারই নমুনা হচ্ছে একটা বাংলাদেশকে অস্থিতিশীল করা হয়েছে। এই প্রতিবেদনটি সম্পর্কে একটু আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরি। সেটা আমাদের এই সামনে প্রতিবেদন তুলেছে, মুক্তিবার্তাতে প্রকাশিত হয়েছে, এবং যেখানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং নিরাপত্তা সংকট, নতুন প্রক্সি ওয়ার, ব্রিক্সের এমব্রিজ প্রকল্প, ভারতের সেভেন সিস্টার নিয়ে ডিপ স্টেটের পরিকল্পনা এবং কোয়াডের নীতি পরিবর্তন, দক্ষিণ এশিয়ার প্রক্সি ওয়ার যুদ্ধে নিয়ে বিশেষ পরিকল্পনা বা বিশ্লেষণ। এই ফিচারটা যে লিখেছেন অধ্যাপক আরিফ খান, যিনি সাউথ ইউনিভার্সিটির একজন অধ্যাপক। একবিংশ শতাব্দীর বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমানে আন্তর্জাতিক পক্ষশক্তিগুলোর প্রধান কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। প্রথাগত ভূ রাজনীতির সীমানা পেরিয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পর্দার আড়ালে নজিরবিহীন গোয়েন্দা তৎপরতা এবং দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রকৌশল এবং বিশ্ববিখ্যাত ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর প্রফেসর আরিফ খানের সাম্প্রতিকতম কৌশলগত বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় কেন্দ্র করে বৈশ্বিক ডিপ স্টেটের বা ছায়া শাসক সিন্ডিকেট এমন একটি দীর্ঘমেয়াদী এবং বিপজ্জনক প্রক্সি ওয়ার বা ছক কষছেন, যা কেবলমাত্র ভারত এবং বাংলাদেশের মতো সার্বভৌম রাষ্ট্রের অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে না, বরং সমগ্র এশিয়া মহাদেশকে একটি দীর্ঘস্থায়ী বন্ধা এবং অস্থিতিশীল অঞ্চলে পরিণত করতে পারে। দর্শক, যে ভয়ঙ্কর কথাটা এখানে তুলে ধরা হচ্ছে, এটা আপনারা যদি চিন্তা করেন, এটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এটা কত বড় গেম প্ল্যান আমাদের বাংলাদেশ এবং এই ভারত সহ নিয়ে এই জায়গাটা নিয়ে চলছে। এটাই হচ্ছে ডিপ স্টেটের মূল খেলা, এবং সেই খেলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে নানান ধরনের গল্প, কিচ্ছা কাহিনী এগুলো কিন্তু চলমান রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে এফেক্টেড হচ্ছি এই ধরনের আঘাতের ক্ষেত্রে। দর্শক, খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে ব্রিক্স, আরআইসি এবং এমব্রিজের ডলারের বিকল্প অর্থনীতির মেরুকরণ। প্রফেসর ডক্টর আরিফ খানের অর্থনৈতিক এবং কৌশলগত বিশ্লেষণের প্রধান স্তম্ভ হলো বৈশ্বিক অর্থ ব্যবস্থার আমূল রূপান্তর। মার্কিন ফেডারেল রিজার্ভের বন্ড সমর্থিত স্টেবল ক্রিপ্টো কয়েনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যে সূক্ষ্ম সমান্তরাল চেষ্টা চলছে, তাকে প্রতিহত করতে গ্লোবাল সাউথকে একটি বাস্তব ভিত্তিক বিকল্প দাঁড় করতে হবে। পশ্চিমা এই ডিজিটাল কাগজের অর্থনীতি মূলত একটি কৃত্রিম বুদবুদ বা বাবল অর্থনীতি, যেটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি, যা বাস্তব সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এই পশ্চিমা বাবল অর্থনীতিকে রুখে দিতে ব্রিক্স এবং আরআইসি, রাশিয়া, ভারত, চীন জোটকে তাদের বহুল আলোচিত এমব্রিজ বা ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট প্রকল্পকে সফল করতে হবে। এই অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী এবং করার জন্য নিচের কৌশলগত পদক্ষেপগুলো অপরিহার্য। বাস্তব সম্পদের ব্যাকআপ, নতুন এই অর্থনৈতিক ব্লকটি কেবল ফিয়াট কারেন্সির উপর নির্ভর না করে খাঁটি সোনা, তেল, গ্যাস এবং খাদ্যের উপর বাস্তব ও কঠিন কমোডিটি দ্বারা সমর্থিত হবে।
কূটনৈতিক সমীকরণের ক্ষেত্রে এই প্রক্রিয়া সফল করতে ভারতকে অত্যন্ত চতুরতার সাথে রাশিয়া এবং সৌদি আরবকে নিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসতে হবে। একই সাথে সাময়িকভাবে রিয়াদকে ইসলামাবাদ থেকে কৌশলগত দূরত্বে রাখার কূটনীতিক অবলম্বন করতে হবে। আঞ্চলিক প্রবৃদ্ধি এই ত্রিমুখী জোটের মাধ্যমে দক্ষিণ এশিয়ার উদ্ভাবনী উৎপাদন লাইন আপের বিকাশ ঘটবে, যা গ্লোবাল সাউথের ভোক্তার ক্রয় ক্ষমতার সমতা বা পারচেসিং প্রায়োরিটি বৃদ্ধি করবে এবং বাজার সম্প্রসারণের পথ সুগম করবে। দর্শক, এভাবেই আসলে প্রফেসর আরিফ খান তার তথ্যগুলোকে কিন্তু খুব সুচারুভাবে আমাদের সামনে তুলে ধরেছে এবং উনি সেভেন সিস্টার যোগান রাষ্ট্র সম্পর্কে এখানে যেটা আমি বললাম সেটার ব্যাপারেও কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে। আপনারা চিত্রের মাধ্যমে কিন্তু সেই যোগান স্টেটের যে পরিকল্পনা সেটাও কিন্তু আপনারা দেখছেন। দেখেন, এই যে আমেরিকা বা পশ্চিমা ডিপ স্টেটের চিরন্তন যুদ্ধ কৌশলটা আসলে কি সেটা যদি আমরা একটু দেখি, তারা সবসময় কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে তাদের মূল প্রতিপক্ষকে কাউন্টার করার জন্য প্রথমে সেখানে অরাষ্ট্রীয় পক্ষ বা নন স্টেট অ্যাক্টর যারা আছে বা বিচ্ছিন্নতাবাদী এবং ডানপন্থী চরমপন্থীদের জায়গা করে দেয়, তাদের সুবিধা দেয় এবং লালন পালন করে। এর মাধ্যমে তারা ওই অঞ্চলে নিজেদের পক্ষে একটি কৃত্রিম বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং জনমত তৈরি করে, যাতে ভবিষ্যতে তাদের সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ বা সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য আন্তর্জাতিক মঞ্চে পর্যাপ্ত অজুহাত দেখানো যায়। ঠিক একই নোংরা কৌশল আমেরিকা এখন বাংলাদেশে অ্যাপ্লাই করছে। তারা বাংলাদেশের অরাষ্ট্রীয় পক্ষ, বিচ্ছিন্নতাবাদী এবং ডানপন্থী উগ্রবাদীদের সুবিধা দিতে নিজেদের কূটনীতিক লিবারেজ এবং ভূরা ব্যবহার করছে। লক্ষ্যটা অত্যন্ত পরিষ্কার, ইরাকের মতো বাংলাদেশের ভেতরে টুকরো টুকরো করে ফেলা। আর একবার বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করতে পারলে এই মাটিকে তারা ভারতের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধের ময়দানে হিসাবে ব্যবহার করতে পারবে। সবচেয়ে বড় প্রমাণ হলো কোয়াড গঠনের পর পেন্টাগন হঠাৎ করে তাদের বহুদিনের বহুল প্রচারিত কৌশল নাম ইন্দো প্যাসিফিক থেকে পরিবর্তন করে এখন স্রেফ প্যাসিফিক স্টাডিজ বা প্রশান্ত মহাসাগরীয় কৌশল হিসাবে নামকরণ করেছে। কেন ইন্ডিয়া বা ইন্দো শব্দটি বাদ দেওয়া হলো? কারণ ডিপ স্টেটের চূড়ান্ত লক্ষ্য হলো প্রাক্তন ভারতীয় রাজ্যগুলোর অরাষ্ট্রীয় পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত নতুন স্যাটেলাইট রাষ্ট্রকে ব্যবহার করে ভবিষ্যতে ভারতকে টুকরো টুকরো করে ফেলা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরেকটি ইসরায়েলের মতো স্যাটেলাইট রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এই নেটওয়ার্কের যখন তৈরি হয়ে যাবে তখন তারা চীনকেও টুকরো টুকরো করে ফেলতে সক্ষম হবে, কারণ চীনের 2/3 ভূখণ্ড মূলত তিব্বত এবং মধ্য এশিয়ার দেশ যেমন তুর্কমেনিস্তান এবং তার প্রতিবেশীদের কাছ থেকে গায়ের জোরে দখল করা। চীন তখন জাতিসংঘে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ এই সময় ওই প্রাক্তন ভারতীয় রাজ্যগুলো মিয়ানমার বা ইরাকের মতো অরাষ্ট্রীয় পক্ষগুলো দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে। ঠিক যেভাবে ডিপ স্টেট অতীতে ইরাকের তাদের অরাষ্ট্রীয় পক্ষগুলোর মাধ্যমে ব্যবহার করে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু কিংবা 1990 দশকে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার জন্য 1980 দশকে মধ্য এশিয়া এবং সোভিয়েত চীন দ্বন্দ্বকে সিআইএ ব্যবহার করেছিল। আজ সেই একই স্ট্র্যাটেজি বা ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বা ঘটবে এই বাংলায়। আমাদের এই বাংলাতেই কিন্তু সেই একই স্ট্র্যাটেজি বা তারা ট্র্যাজেডি আমাদের ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, এবার আসি এই নির্দিষ্ট টাইমলাইন বা দিনক্ষণের বিষয়, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় রেড অ্যালার্ট। আগামী 23 জুন চীনের ডালিয়ানে তারেক রহমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরের কথা রয়েছে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সফরের পরপরই বাংলাদেশে একটি বড় ধরনের কৃত্রিম বিস্ফোরণ বা উগ্রবাদী কর্মকাণ্ড ঘটাতে পারে বা ঘটানো হতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ঘটনা ঘটার সাথে সাথে মধ্যপ্রাচ্যে হামাসের এটিকে উদযাপন করবে এবং এটিকে তাদের অন্যতম সফল অপারেশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে। ভাবুন একবার, বাংলাদেশের সাথে হামাসের কি সম্পর্ক, কিন্তু এই না হচ্ছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বিশ্বমঞ্চে চিৎকার করে বলতে পারে, দেখো বাংলাদেশের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। আর এই প্রকাশ্য অজুহাতকে কাজে লাগিয়ে তারা সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং বাংলাদেশে মাটিতে তাদের বহুল কাঙ্ক্ষিত সামরিক ঘাঁটি স্থাপন করবে। আর যদি একবার এই ফাঁদে বাংলাদেশ পা দেয়, তবে বাংলাদেশ হবে বিশ্ব পরবর্তী যুদ্ধের মঞ্চ বা ওয়ার স্টেজ। ইউক্রেন বা সিরিয়ার মতো আমাদের এই প্রিয় মাতৃভূমিকে পরাশক্তিগুলোর প্রক্সি ওয়ারের শ্মশানে বানানো হবে, যার ফলে সমগ্র এশিয়া মহাদেশ একটি বন্ধ্যা অঞ্চলে পরিণত হতে যাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়ন সব ধূলিসাৎ হয়ে যাবে। দর্শক, এই সম্পর্কিত আমি আরিফ খানের সেই প্রেজেন্টেশনটা একটু আপনাদেরকে বলতে চাই। এখানে কিন্তু উনি স্পষ্ট এই নন স্টেট অ্যাক্টর যেটা বলেছে সেটা কিন্তু আপনাদেরকে বলছি, এবং কোয়াড থেকে যে প্যাসিফিক স্ট্র্যাটেজি
এবং চীন ভারতকে যে খণ্ডবিখণ্ড করার নীল নকশা সেটা কিন্তু এখানে উঠে এসেছে, সেটা আমি বলেছি। তারপর ওনার ভাষায় যদি আমি বলি, উনি যেটা বলার চেষ্টা করেছে, প্রফেসর আরিফ খান বলছেন, ঐতিহাসিকভাবে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট অঞ্চলে নিজের স্থায়ী আধিপত্য বিস্তার করতে চাইলে প্রথমে সেখানে তার প্রধান প্রতিপক্ষকে কৃত্রিমভাবে জায়গা করে দেয় বা বিশাল সুবিধা প্রদান করে। এর মূল উদ্দেশ্য হলো ওই অঞ্চলে আমেরিকার পক্ষে একটি বৈশ্বিক গ্রহণযোগ্যতা তৈরি করা এবং পরবর্তীতে নিজেদের সামরিক উপস্থিতি বা স্থায়ী ঘাঁটি মিলিটারি গড়ে তোলার জন্য একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা অকাঠ্য বা পর্যাপ্ত অজুহাত তৈরি করা। বর্তমান প্রেক্ষাপটের এই কৌশল দক্ষিণ এশিয়ায় প্রয়োগ করা হচ্ছে। বঙ্গোপসাগর সংলগ্ন তদঞ্চলের যে অরাষ্ট্রীয় বা নন স্টেট অ্যাক্টর বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং চরমপন্থী উগ্রবাদীদের শক্তিগুলোকে এক ধরনের অলিখিত কূটনীতিক লিভারেজ ও ভূ রাজনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে। এই পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হলো ইরাক ও সিরিয়ার মতো এই অঞ্চলকে টুকরো টুকরো করে ফেলা, যাতে পরবর্তীতে খণ্ড বিখণ্ড অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড ভাঙার জন্য একটি প্রক্সি ওয়ার জোন হিসেবে ব্যবহার করা যায়। যখন এই অঞ্চলগুলো মিয়ানমার, ইরাকের মতো অরাষ্ট্রীয় পক্ষগুলো নিয়ন্ত্রণে চলে যাবে, তখন ডিপ স্টেট এই স্যাটেলাইট রাষ্ট্র বা বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরেকটি ইসরায়েল সদৃশ স্থায়ী পশ্চিমা ঘাঁটি বা স্যাটেলাইট রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনার কারণেই সাম্প্রতিক কোয়াডের শীর্ষ সম্মেলনের পর পেন্টাগন তাদের দীর্ঘদিনের কৌশলগত নাম ইন্দো প্যাসিফিক থেকে পরিবর্তন করে কেবল প্যাসিফিক স্ট্র্যাটেজি বা প্রশান্ত মহাসাগরীয় কৌশল হিসেবে পুনর্গঠন করেছে, যেখানে ভারতের ভূমিকা ও নামকেও কৌশলগতভাবে সংকুচিত করা হয়েছে। দর্শক লক্ষ্য করেন, ইন্দো প্যাসিফিক বা সেটাকে জাস্ট এখন প্যাসিফিক স্ট্র্যাটেজি হয়ে গিয়েছে। এই পরিকল্পনার পরবর্তী চূড়ান্ত লক্ষ্য হলো চীনকে খণ্ড বিখণ্ড করা। ভৌগোলিকভাবে চীনের 2/3 ভূখণ্ডই মূলত তিব্বত এবং মধ্য এশিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় নেয়া। দর্শক, যে কথাটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম, আসন্ন ঝুঁকি এবং আঞ্চলিক স্থিতিশীলতার যে সংকট আসছে সেটা প্রফেসর ডক্টর আরিফ খানের এই কৌশলগত বিশ্লেষণে শেষ অংশে একটি অর্থনৈতিক ইঙ্গিত করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির জটিল চরিত্র 23 জুনের চীনের ডালিয়া একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফরের পর এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণে একটি আকস্মিক নাটকীয় মোড় আসার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা সংকটের সম্ভাব্য চেইন রিয়াকশন যেটা হতে পারে সেটা হচ্ছে ডালিয়ান সফর এবং রাজনৈতিক মেরুকরণ, অরাষ্ট্রীয় পক্ষ, উগ্রপন্থী গোষ্ঠীর আকস্মিক সক্রিয়তা, পশ্চিমা শক্তির সামরিক প্রবেশ, স্থায়ী ঘাঁটি স্থাপনের প্রকাশ্য অজুহাত এবং এরকমই নীল নকশা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। দর্শক, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের স্পর্শকাতর রাজনৈতিক ক্রান্তিলগ্নে কিছু উগ্রপন্থী গোষ্ঠী পক্ষকে ব্যবহার করে একটি কৃত্রিম নিরাপত্তা সংকট বা বিস্ফোরণ ঘটানো হতে পারে। এমনকি আন্তর্জাতিক নন স্টেট অ্যাক্টর যেমন হামাস প্রতীকীভাবে এই ধরনের ঘটনাকে উদযাপন বা নিজেদের অপারেশন হিসাবে প্রচার করতে পারে, যা পশ্চিমাদের জন্য এই অঞ্চলে সরাসরি সামরিক বা কূটনৈতিক হস্তক্ষেপ করার জন্য একটি প্রকাশ্য এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্য অজুহাত এনে দিবে। এবং সেই নমুনায় কিন্তু দর্শক আমরা দেখতেছি এই চূড়ান্ত পরিণতিতে এই অঞ্চলটি বিশ্বের পরবর্তী যুদ্ধের মঞ্চ বা ওয়ার স্টেজ হিসেবে আবির্ভূত হতে পারে, যা দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক সমৃদ্ধিকে স্থায়ীভাবে স্তব্ধ করে দিবে। দক্ষিণ এশিয়ার জন্য আত্মরক্ষার কৌশলের যে বার্তা বলেছে, সেই ক্ষেত্রে প্রফেসর ডক্টর আরিফ খানের এই গভীর এবং দূরদর্শী বিশ্লেষণটি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনায়কদের জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা হিসেবে দেখতে বলা হয়েছে। ওয়াশিংটন এবং পশ্চিমা ডিপ স্টেটের তৈরি করা প্রক্সি যুদ্ধের ফাঁদ থেকে বাঁচতে হলে এই অঞ্চলের দেশগুলোকে তাৎক্ষণিক ভূ রাজনৈতিক লাভের ঊর্ধ্বে উঠে আসতে হবে। ভারত, বাংলাদেশ, চীনের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত বা রাজনৈতিক বিরোধগুলোকে পুঁজি করে মূলত তৃতীয় কোনো দূরবর্তী শক্তি এখানে নিজেদের সামরিক ঘাঁটি গড়ার অজুহাত খোঁজে। এই অঞ্চলের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক অখণ্ডতা রক্ষা করার একমাত্র উপায় হলো বাহ্যিক শক্তির উপর নির্ভরতা কমিয়ে ব্রিক্স ও আরআইসির মতো আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামোর অধীনে নিজেদের মধ্যকার সরবরাহ শৃঙ্খলা রক্ষা করা। এই আনুষ্ঠানিক গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে অরাষ্ট্রীয় পক্ষ বা উগ্রপন্থী শক্তির উত্থানকে কঠোরভাবে দমন করা। অন্যথায় দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির স্বপ্ন এখন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ট্র্যাজেডিতে পরিণত হতে পারে। এটাই ডক্টর প্রফেসর আরিফ খান বলার চেষ্টা করেছেন। সাউথ ইউনিভার্সিটির সেই অধ্যাপক, উনি চমৎকারভাবে যে জিনিসগুলো তুলে ধরেছেন, আমি দর্শক সেই জিনিসগুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, সরকারগুলোকে সতর্ক করার চেষ্টা করছি। আমরা এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দেশকে প্রক্সি যুদ্ধের ময়দান বানানোর এই দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্টের বিরুদ্ধে তীব্রতম প্রতিবাদ জানাই। আমাদের রাজপথ, আমাদের সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির সামরিক ঘাঁটি বানানোর জন্য নয়। দর্শক,
আপনারা কি মনে করেন ব্রিক্সের এই অর্থনৈতিক উত্থান ঠেকাতে কি ডিপ স্টেট বাংলাদেশে ইরাকের মতো ধ্বংস করতে চায়? 23 জুনের পর এই অঞ্চলের সামরিক রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নিবে? আপনার মূল্যবান এবং চিন্তাশীল মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, কারণ আমরা যে বিশ্লেষণ করছি সেটাতে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে, আপনাদের কি মতামত রয়েছে, সেই মতামতগুলো আমাদের জন্য তুলে ধরবেন, যাতে সেগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পারি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রতিটি দেশপ্রেমিক মানুষের চোখ খুলে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, বৈশ্বিক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজ তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন, এবং আপনার ফ্যামিলির শিশু, বিশেষ করে মেয়ে শিশুদের বিএনপি, জামাত, এনসিপির জঙ্গি সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।